মিঠুন চক্রবর্তী পদ্মভূষণ পেতেই কটাক্ষ শুরু করে দিয়েছে তৃণমূল, এবং পশ্চিমবঙ্গের শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ তার এক্স হ্যান্ডেল তাকে সেখানে লিখেছেন যে অভিনয় স্বীকৃতিতে পদ্মভূষণ নয়, আসলে 2014 পর থেকে যে কোনো সময় তিনি এটা পেতে পারতেন। এখন তৃণমূলের সঙ্গে বেইমানি করা আর কুৎসা করার পারিশ্রমিক হিসেবে তিনি পদ্মভূষণ পেলেন। দল বদল করে কৃতজ্ঞতার মোড়ক খুললে ভাড়া করা নটাঙ্কির পুরস্কার। কি বলবেন এই বিষয়ে? ওর তো কথার কোনো যুক্তি নেই। আমি তো বললাম যে নিজের দলের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলেন যে সব থেকে বড় চোর, সব থেকে বড় বেনিফিশিয়ারি, কোট আন কোট। এবং একটা সময় সারা ভারতবর্ষ দেখেছে ওকে যখন লকআপে নিয়ে যাওয়া হতো ও চিৎকার করতো এক মুখ দাঁড়িয়ে নিয়ে, আর পুলিশে ধেয়ে ধেয়ে করে সেই পুলিশের ভ্যান বাজাচ্ছে। এই সিচুয়েশন তো সারা ভারতবর্ষ দেখেছে। আবার তারপরে আবার ওই দলের মুখপাত্র হয়ে ওর মুখ দিয়ে কুৎসা বেরোচ্ছে। তো এই লোককে গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না। মিঠুন চক্রবর্তীর ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কতটা গুরুত্ব রয়েছে সেটা মুম্বাই, আমি তো মুম্বাই থাকি, মুম্বাই বলিউড বুঝতে পারে, জানে। শেখ শাহজাহানকে নিয়ে, যে শেখ শাহজাহানকে চিকিৎসার জন্য হয়তো রাজ্যের বাইরে গিয়েছেন শেখ শাহজাহান, কারামন্ত্রীর দাবিতে তুঙ্গে বিতর্ক। কি বলবেন এই বিষয়ে? তাহলে আমার মনে হয় ইমিডিয়েটলি কারামন্ত্রী যে আছে অখিল গিরি, সম্ভবত সেই ভদ্রলোক তার একজন গুণী ব্যক্তি, যিনি আমাদের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন এবং তারপর তা কিছুই হয়নি। তো আমার মনে হয় সিবিআই আদালতের নির্দেশ নিয়ে এই কারামন্ত্রীকে ইমিডিয়েট কাস্টাডিতে নিক, কারণ উনি জানেন যে এত বড় একজন অপরাধী যাকে রাজ্য পুলিশের ডিজি এত গম্ভীর গলায় এবং চোয়াল শক্ত করে প্রতিজ্ঞাবদ্ধ একটা চেহারা দেখিয়ে বলেছিলেন যে যারা আইন ভেঙেছে তাদের আমরা কাউকে ছাড়বো না, এবং তারপর 20-22 দিন হয়ে গেছে এখনো ধরতে পারেনি কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এখন কারামন্ত্রী যদি সেটা জানেন, তো সেটার কোথা থেকে জানলেন, কোথায় আছে, এটার জন্য তো আমার মনে হয় সিবিআই ওনাকে কাস্টাডিতে নিয়ে ইমিডিয়েট কাস্টাডিতে নেওয়া উচিত, নিয়ে তারপর জিজ্ঞাসাবাদ করুক, কারণ উনি একটা মিসিং লিঙ্ক হতে পারেন। সেটা না করে ওনাকে বলুন যে যত কারাগৃহে এখন এই নেতা মন্ত্রীরা রয়েছে তাদের একটু সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়ার, যদি পারে আইনের মধ্যে থেকে, এবং শেখ শাহজাহানের জন্য একটা খুব সুন্দর করে একটা ঘর, হসপিটাল, কিছু একটা ব্যবস্থা করুন। শাহজাহানের মুক্তি নেই, ও কোথা থেকে বেঁচে বেরোতে পারবে না। দীপাঞ্জন, আমরা শুরুতেই যখন কথা বলছিলাম তখন আমি একটা কথা বলেছিলাম যে আমাদের রাজ্যে এরকম অনেক বেনজির ঘটনা ঘটে যেগুলো সাধারণত এর আগে আমাদের রাজ্যে ঘটেনি। তো সেটা বেনজির ঘটনা হচ্ছে 1000 দিন ছেলে মেয়ে মানে শিক্ষা যারা চাকরি প্রার্থী যারা বসে রয়েছেন, তারপরে একজন মহিলা তিনি নিজের মাথা মানে কামিয়ে ফেললেন এবং সেটা দিয়ে তিনি বোঝাতে চাইলেন যে তিনি কতটা অসহায় চাকরি না পেয়ে। এবং এটাও আমরা দেখেছি যে আমাদের আশেপাশের ছেলেমেয়েরা যারা রয়েছে তারা অনেকেই বলছে যে এখানে চাকরি নেই, তারা পড়াশোনা করে তারা দেশের রাজ্যের বাইরে চলে যাচ্ছে, কেউ দেশের বাইরে চলে যাচ্ছে, কারণ এখানে নাকি চাকরি নেই। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে 60-70 হাজার চাকরি রেডি করে বসে আছি, মামলা করে আটকে রেখেছে। কি বলবেন এ নিয়ে? একদমই অবান্তর কথা, একদমই অবান্তর কথা, এতে কোনো সন্দেহ নেই। উনি তো অনেক কিছুই বলেন, 1,500 কেজির বাচ্চা হয়ে যায়, রামমোহন ফলের রস খাওয়ায়, নাকি গান্ধীজি এসে রবীন্দ্রনাথকে ফলের রস খাওয়ায়, এই সমস্ত সব অনেক গল্প আছে, এগুলোকে গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না। 60-70 হাজার চাকরি কেন, প্রত্যেকবার ওই তথাকথিত বিজিবিএস এর পরে তো 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ কোটি টাকার নিবেশ দেখা যায়। কোথাও দেখা গেছে এমন একটাও প্ল্যান? কিছুদিন আগে তো সেই স্পেন না ইটালি কোথায় গিয়ে সৌরভ গাঙ্গুলি স্টিল ইন্ডাস্ট্রি খুলেই ফেললো, এবং বলা হলো যে 3 মাস নাকি 6 মাসের মধ্যে 3000 লোকের চাকরি হবে। আমার মনে হয় সেই জমিতে এখনো ছাগল চড়ে বেড়াচ্ছে। তো এরকম মানে বিভিন্ন রকম এই সমস্ত পাগল ছাগলদের কথার জবাব দেওয়ার কোনো মানেই হয় না। 60-70 হাজার চাকরি আছে, তাহলে দিন উনি, কি বলা যাবে। একটা শেষ প্রশ্নে আসি দীপাঞ্জন দা, সেটা হচ্ছে যে আবার সামনে একটা ভোট, একটা বড় ভোটের দামামা বেজে গেছে, লোকসভা নির্বাচন, এবং ঠিক ভোটের আগে যা প্রত্যেকবার ঘটে থাকে সেই ব্যাপারের এবারেও ব্যতিক্রম হলো না। সেটা হচ্ছে দুর্ঘটনার কবলে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বললেন যে সেই দুর্ঘটনা কতটা ভয়াবহ ছিল সেটা নিজেই বেশ ভালো করে ডেসক্রিপশন দিয়েছেন। সেটা বলছেন যে তিনি যে একটি গাড়ি প্রায় 200 কিলোমিটার স্পিডে আসছিল, গাড়িটা আমায় প্রায় ড্যাশ করে দিত, পুরো মরেই যেতাম। কি বলবেন এবারে এ বিষয়ে? আমি একটা পুরনো গল্প বলি, সেটাই বরং বেটার। ওই একবার ওনার মাথা টাথা সব ফেটে টেটে গেছিল এবং উনি কোনো একটা মানে নার্সিং হোমে অ্যাডমিট ছিলেন। তখন নাকি জ্যোতিবাবু বলেছিলেন যে আমি কলকাতার পিজি হসপিটাল, তখনকার পিজি হসপিটাল, আজকের নয়, আজকে তো ওটা গুন্ডার দুর্বৃত্তদের ডেন হয়ে গেছে, আমার কথা নয়, মহামান্য বিচারপতিরা বলছে। সেই পিজি হসপিটালে ডাক্তারদের উনি পাঠিয়েছিলেন যে আমি পাঠাবো, ওরা গিয়ে ট্রিটমেন্ট করবে, ঠিক আছে, বেস্ট ডক্টরসরা। পরের দিনই উনি ওখান থেকে বেরিয়ে যান। তখন জ্যোতিবাবু এটাই বলেছিলেন যে সমস্যাটা মানসিক নয়,
বা অসুস্থতাটা মানসিক নয়, অসুস্থতাটা হচ্ছে রাজনৈতিক। এখন বাংলায় এটা একটা দারুণ সুখবর যে 200 কিলোমিটার মতো চলার রাস্তা রয়েছে, 200 কিলোমিটারে গাড়ি যাওয়ার, ওই 1,500 কেজির বাচ্চার মতো। দ্বিতীয়ত, ওনার সম্ভবত কপালে একটু ঠুকে গেছিল, সেটা কি করে ঠোকে? যদি হঠাৎ করে ব্রেক মারে, তাহলে যদি সিট বেল্ট না পরে থাকো তাহলে কিন্তু মাথাটা ঠুকে দিলেও যেতে পারে। দেন প্রশ্ন হচ্ছে উনি সিট বেল্ট পরেছিলেন কিনা, আর সিট বেল্ট যদি না পরে থাকেন তাহলে ট্রাফিক ভায়োলেশনের জন্য ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এটা আমরা জানতে চাই ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছ থেকে। এবং যে গাড়িটা 200 কিলোমিটার ধরে এসছে, এটা জানো যেটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গাড়ির পঞ্চনামা হয়, গাড়ির সোপরদারি যেটাকে বলে হিন্দিতে, যেটা অ্যানালিসিস হয় ওটা, এবং টেস্ট হয় প্রপার ফরেন্সিক। তো অ্যাক্সিডেন্ট হলে বোঝা যায় ওটা 200 কিলোমিটার ছিল না 20 কিলোমিটার। আর এটা তো ধারাবাহিকভাবে আমরা দেখেছি, ইটস নাথিং নিউ। সে লালু আলম বাদশাহ আলমের জমানা থেকে সে বহুবার, অন্তত 12, 14, 15 হয়ে গেছে। আমার মনে হয় ফ্রান্সের যে এক্স প্রেসিডেন্ট ছিলেন চার্লস দ্য গলের পরে ইনি একজন ইতিহাস সৃষ্টি করবেন যে ওনার বিরুদ্ধে, ওনার উপরে কত আক্রমণ হয়েছে। এটা একটা খুব ঐতিহাসিক ব্যাপার। তো ভালো, তো এরকম করে যেতে থাকুন। এতে আমার মনে হয় না বাংলার মানুষ আর এখন বুঝবে, বাংলার মানুষ বুঝতে পেরে গেছে আসল রূপটা কি।